আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ আপনাদের জন্য স্যার আর্থার কনান ডয়েল রচিত শার্লক হোমস সমগ্র থেকে দ্য বসকম ভ্যালি মিস্ট্রি গল্পটি পড়ছি। শার্লক হোমসের অনুবাদ করেছেন অদৃশ বর্ধন। বাংলা ভাষায় এর প্রথম প্রকাশ হয় এপ্রিল 2012 সালে। প্রকাশক ছিলেন নিমাই গড়াই আর প্রকাশিত হয়েছে লালমাটি প্রকাশন থেকে। বইটি প্রকাশিত হয়েছে কলকাতা থেকে। আজ পড়ছি শার্লক হোমসের দ্য বসকম ভ্যালি মিস্ট্রি গল্পটি। শার্লক হোমসের টেলিগ্রামটা এলো সকালবেলা। আমি তখন স্ত্রীকে নিয়ে প্রাতরাশ খেতে বসেছি। দিন দুয়েকের জন্য বসকম ভ্যালি যাবে। এইমাত্র টেলিগ্রাম পেলাম, তলব পড়েছে। প্যাডিংটন থেকে 11:15টায় গাড়ি আছে। স্ত্রীর উৎসাহে যাওয়াই মনস্থ করলাম। আফগানিস্তানের সামরিক জীবনে একটা জিনিস খুব ভালো রপ্ত করেছি। ঝট করে জিনিসপত্র গুছিয়ে রওনা হতে পারি। তাই যথাসময় স্টেশনে পৌঁছে দেখলাম প্ল্যাটফর্মে পদচারণা করছে শার্লক হোমস। আটসার ধূসর পোশাকে দীর্ঘ কৃশ শরীরটা আরও তেলঢেঙা দেখাচ্ছে। উঠে বসলাম ট্রেনে। কামরায় আমরা ছাড়া আর কেউ নেই। তন্ময় হয়ে একগাদা কাগজ পড়ে চলল হোমস। মাঝে মাঝে কিসব টুকে নিতে লাগল। তারপর দলা পাকিয়ে কাগজের তাড়া বাঙ্কের উপর ছুঁড়ে দিয়ে বলল, কেসটা সম্পর্কে কিছু শুনেছ? কোনো কাগজই পড়িনি কদিন। মনে হয় খুব সহজ, সেই জন্যই খুব জটিল। ধাঁধায় ফেলছ দেখছি। কিন্তু কথাটা খাঁটি। যে কেস চোখে পড়ার মতো জানবে জলের মতো সোজা, কিন্তু যা সাদাসিধে গোলমাল তাতেই বেশি। এই কেসে অভিযোগ আনা হয়েছে যিনি মারা গেছেন তার ছেলের বিরুদ্ধে। খুনের মামলা? সেরকমই মনে করা হয়েছে, কিন্তু তলিয়ে না দেখা পর্যন্ত আমি সেরকম কিছু মনে করার পাত্র নই। কেসটা শোনো। বসকম ভ্যালি সবচেয়ে বড় জায়গিরদার হলেন জন টার্নার। অস্ট্রেলিয়া থেকে অনেক টাকা রোজগার করে এনে জমি জমা কিনে চাষাবাদ করছেন। একটা গোল বাড়ি ভাড়া দিয়েছেন চার্লস ম্যাকার্থি নামে এক ভদ্রলোকে। ইনিও অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন। সেখানে আগে আলাপ ছিল। এখানেও তাই প্রতিবেশী হয়ে রয়ে গেলেন। টার্নারের টাকা পয়সা বেশি থাকলেও তা মেলামেশা অন্তরায় হলো না। দুজনেরই বউ গত হয়েছেন। টার্নারের এক মেয়ে, ম্যাকার্থির এক ছেলে। দুজনেরই বয়স 18। প্রতিবেশীদের সঙ্গে কেউই খুব একটা মিশতেন না। টার্নারের বাড়িতে চাকর বাকর 6 জন, ম্যাকার্থির 2 জন। গত সোমবার 3রা জুন ম্যাকার্থি বিকেল 3টে নাগাদ বসকম হ্রদে যান। চাকরকে বলে যান কার সঙ্গে নাকি দেখা করার কথা আছে, আর ফেরেননি। গোলাবাড়ি থেকে হ্রদ 6 মাইল দূরে। দুজন দেখেছে ম্যাকার্থিকে যেতে। একজন বুড়ি, নাম জানা নেই, আর একজন বাগানের মালি। ম্যাকার্থির বেশ কিছু পেছনে তার ছেলে জেমসকেও যেতে দেখেছে সে। হাতে বন্দুক ছিল। বাপকে যেন চোখে চোখে রেখে হাঁটছিল ছেলে। মালির মেয়েও দেখেছে বাপ বেটাকে হ্রদের ধারে। বনের মধ্যে ফুল তুলছিল মেয়েটা। সেখান থেকেই দেখতে পায় কথা কাটাকাটি হচ্ছে বাপ বেটায়। ছেলে এমনভাবে একবার হাত তুলল যেন এই বুঝি মেরে বসবে বাপকে। ভয়ের চোটে মেয়েটা দৌড়ে এসে মাকে সবে বলতে শুরু করেছে। এমন সময় ছুটতে ছুটতে জেমস এসে বললে, বাবাকে এইমাত্র মরে পড়ে থাকতে দেখে এসেছে বনের ধারে। জেমসের তখন বিহল অবস্থা। মাথায় টুপি নেই, বগলে বন্দুক নেই, হাত আর আস্তিনে কাঁচা রক্ত লেগে আছে। জেমসের সঙ্গে গিয়ে দেখা গেল সত্যিই ম্যাকার্থির মৃতদেহ পড়ে রয়েছে হ্রদের ধারে। খুব ভারী কিন্তু ভোঁতা ধরনের কোনো অস্ত্র দিয়ে বেশ কয়েকবার ঘা মেরে খুলি ফাটিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেন ছেলের বন্দুকের কুঁদোর মার। বন্দুকটাও পাওয়া গেল একটু তফাতে ঘাসের ওপর। ছেলেকে গ্রেপ্তার করে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। সব শুনে আমি বললাম, এ অবস্থায় জেমসকেই দোষী বলতে হয়। সেভাবে দেখতে গেলে হয়তো অবিচারই করা হবে। জেমস দোষী হতে পারে, আবার নাও হতে পারে। শুধু পরিস্থিতি দেখলে হবে না, অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। টার্নারের মেয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের লেস্ট্রেটকে দিয়ে তদন্ত করাচ্ছে। তারই নির্বন্ধে আমার এখন ছুটতে হচ্ছে ঘন্টায় 50 মাইল বেগে। কিন্তু হালে পানি পেলে হয়। শেষ পর্যন্ত তোমাকে সুনাম খোয়াতে হবে মনে হচ্ছে। কেস তো জলের মতো পরিষ্কার। হাসল হোমস, বলল, পরিষ্কার ব্যাপারেই অনেক কিছু চোখের বাইরে থেকে যায়। লেস্ট্রেট যা দেখেনি
আমার চোখে তা পড়তে পারে। যেমন ধরো না কেন, তোমার শোবার ঘরের জানলাটা যে ডান দিকে, এই জিনিস হয়তো লেস্ট্রেটের চোখ এড়িয়ে যাবে, কিন্তু আমার চোখ এড়ায়নি। সত্যিই অবাক হলাম। কিন্তু তুমি জানলে কি করে? তোমার নারী নক্ষত্র আমি যে জানি। মিলিটারিতে থাকার ফলে পরিষ্কার থাকা তোমার অভ্যেস দাঁড়িয়ে গেছে। রোজ দাড়ি কামাও, এইসব মাসে রোদ্দুরে দাঁড়িয়ে কামাও, কিন্তু দেখছি তোমার দাড়ি তেমন কামানো হয়নি। তার মানে কি এই নয় যে যে জানলায় দাঁড়াও সেখানে রোদ থাকে না সকালে? খুঁটিয়ে দেখলে এমনই অনেক কিছু আবিষ্কার করা যায়। এই কেসেও সে সুযোগ আছে বলে আমার বিশ্বাস। কীরকম? ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে গোলাবাড়ি ফিরে আসার পর, অগস্থলে নয়। তখন সে বলেছিল সে নাকি জানতো তাকে গ্রেপ্তার করা হবে। তার মানেই খুনের অপরাধ স্বীকার করে নেওয়া হলো। কিন্তু তারপরেই বলেছে খুন সে করেনি। কিন্তু তাতে সন্দেহ যায় না, বরং বাড়ে। মোটেই না, সন্দেহ একেবারে চলে যায়। গ্রেপ্তারের সময়ে মেজাজ দেখালেই বরং সন্দেহ হতো। পাগলকে পাগল বললেই রেগে যায়। কিন্তু বাপের সঙ্গে কথা কাটাকাটির পরেই বাপ খুন হয়েছে, সুতরাং যে কেউ বলবে খুনি সেই। এই সোজা কথাটা সোজাভাবে যে বলতে পারে, বুঝতে হবে তার মনে পাপ নেই। কিন্তু ফাঁসি কি আটকানো যায়? এর চেয়ে কম সন্দেহের জোরে অনেকে ফাঁসির কাঠে উঠেছে। অন্যায় সন্দেহেও অনেকে ফাঁসিতে ঝুলেছে। ছেলেটি কি বলে? এই কাগজটা পড়লেই বুঝবে, বলে কাগজের তারার একটা জায়গা আমাকে দেখিয়ে দিল হোমস। জেমস ম্যাকার্থি গ্রেপ্তার হওয়ার পর বিবৃতি দিয়েছিল। এটা সেই জবানবন্দি। সে বলেছে, 3 দিন পরে বাড়ি ফিরে দেখলাম বাবা বাড়ি নেই। একটু পরে গাড়ির আওয়াজ শুনে দেখলাম বাবা ফিরেছে, কিন্তু গাড়ি থেকে নেমেই হনহন করে ফের বেরিয়ে গেল। কোন দিকে গেল বুঝতে পারলাম না। বন্দুক নিয়ে আমি বেরোলাম হ্রদের পাড়ে গিয়ে খরগোশ শিকার করব বলে। রাস্তায় মালির সঙ্গে দেখা হলো। আমি বাবার পেছনে পেছনে চলেছিলাম। সে বলেছে, কথাটা ঠিক নয়। আমি জানতামই না বাবা আমার সামনে আছে। হ্রদের কাছাকাছি গিয়ে একটা কু ডাক শুনলাম। এভাবে বাবা আমাকে ডাকে, আমিও বাবাকে ডাকি। তাই হনহন করে এগিয়ে গিয়ে দেখি লেকের ধারে বাবা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে অবাক হলো, রেগে গেল, মারতে এলো। বাবার মেজাজ খুব উগ্র। আমি তাই কথা না বাড়িয়ে চলে এলাম। কিন্তু কিছু দূর আসতে না আসতেই বিকট চিৎকার শুনলাম পেছনে। দৌড়ে গিয়ে দেখলাম সাংঘাতিক জখম হয়েছে বাবা। মাথা ছাতু হয়ে গেছে বললেই চলে। বন্দুকটা ছুঁড়ে ফেলে দিলাম, বাবাকে জড়িয়ে ধরলাম। প্রায় সঙ্গে সঙ্গে মারা গেল বাবা। কাছের বাড়িটা মিস্টার টার্নারের। মিনিট কয়েক বসে থাকার পর গেলাম সেখানে। সব বললাম। বাবার শত্রু নেই, এটুকু আমি জানি। বন্ধুও তেমন নেই। করোনার তখন জিজ্ঞেস করে, প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে বাবা কিছু বলেছিলেন? ইঁদুর সম্পর্কে কি যেন বলছিল। মানে কি বুঝলে? ভুল বকছিল। বাবার সঙ্গে ঝগড়াটা হলো কি নিয়ে? বলবো না। বলতেই হবে। তার সঙ্গে এ ব্যাপারের কোনো সম্পর্ক নেই। সেটা কোর্ট বুঝবে। জবাব না দিলে তোমার ক্ষতি হবে। হোক। কু ডাক দিয়ে বাবা তোমাকে ডাকতো, তুমিও বাবাকে ডাকতে? হ্যাঁ। কিন্তু বাবা তো জানতেন না তুমি বাড়ি ফিরেছ, ডাকলেন কেন? ঘাবড়ে গেল জেমস। বললে, বলতে পারবো না। বিকট চিৎকার শুনে ফিরে এসে সন্দেহজনক কিছু দেখেছিলে? সেরকম কিছু দেখিনি। তাহলে কি দেখেছিলে? আমি তখন পাগলের মতো বাবার দিকে দৌড়াচ্ছি, কোনো দিকে খেয়াল নেই। সেই সময় মনে হলো যেন বাঁ দিকে ধূসর রঙের কি একটা পড়ে আছে, অনেকটা আলখাল্লার মতো। বাবার পাশ থেকে উঠে দাঁড়িয়ে জিনিসটা আর দেখিনি। মিস্টার টার্নারের বাড়ি যাওয়ার আগেই দেখলে জিনিসটা নেই? হ্যাঁ। ঠিক কি বলে মনে হয় জিনিসটা? কাপড়ের মতো কিছু। ডেড বডি থেকে কত তফাতে? প্রায় 12 গজ তফাতে। বোন সেখানে কদ্দূর? ওই রকমই। তাহলে বলতে চাও তুমি থাকতে থাকতেই জিনিসটা উধাও হয়ে গেল? আমি কিন্তু সেদিকে পেছন করে বসেছিলাম। জেরা এখানেই শেষ। পড়া শেষ করে বললাম, করোনার ঠিক ঠিক পয়েন্টই চেপে ধরেছে। 1, বাবা তাকে দেখেনি, অথচ ডাকলো কেন? 2, ঝগড়ার বৃত্তান্ত চেপে যাওয়া। 3, মরবার সময় ইঁদুর সম্বন্ধে কথা বলছিলেন ম্যাকার্থি। মানেটা ছেলে বোঝেনি। হোমস হাসি মুখে বললে, যে অসঙ্গতিগুলো দেখে তুমি আর করোনার খড়গহস্ত হয়েছ ছেলেটির ওপর, সেগুলি কি ওর সত্যি কথা বলার প্রমাণ?
পুরো ব্যাপারটা বানিয়ে বলার মতো কল্পনা শক্তি যদি ওর থাকতো, তাহলেই 3টে অসঙ্গতি চাপাচুপি দিয়ে চমৎকার 3টে গল্প শুনিয়ে দিতে পারত। মিথ্যে যে বলে, সে কি গল্পের মধ্যে সন্দেহের বীজ রেখে উদ্ভট অসঙ্গতি শোনাতে চায়? না হে, ছেলেটা সত্যিই বলছে। এখন আর এ নিয়ে কোনো কথা নয়। এই বই পড়তে বসলাম। 20 মিনিটে সুইন্ডনে পৌঁছে লাঞ্চ খাবো। রস শহরে যথাসময়ে পৌঁছলাম। বেজির মতো ক্ষিপ্ত ইন্সপেক্টর লেস্ট্রেড দাঁড়িয়েছিল প্ল্যাটফর্মে। চোখে শেয়ানা চাহনি। আগে নিয়ে গেল সরাইখানায়। ঘর ঠিক করাই ছিল। চা খেতে খেতে বললে, এখনই গাড়ি আসছে, সোজা উপস্থলে চলুন। আজ রাতে গাড়ির দরকার হবে বলে মনে হয় না। তাই বলুন, কাগজ পড়েই তাহলে সমাধানে পৌঁছে গেছেন? খুবই সোজা কেস, কিন্তু মেয়েটা নাছোড়বান্দা। আপনার সঙ্গে কথা না বলা পর্যন্ত রেহাই দিচ্ছে না। এই যে এসে গেছে। একটা গাড়ি এসে দাঁড়ালো সরাইখানায়। হুড়মুড় করে ঢুকলো একজন পরমা সুন্দরী তরুণী। উদ্বেগ উৎকণ্ঠায় সামলাতে পারছে না নিজেকে। মিসেস শার্লক হোমস? পর্যায়ক্রমে আমাদের দুজনের দিকে তাকিয়ে হোমসকে ঠিক চিনে নিল মেয়েটা। খুব আনন্দ হচ্ছে আপনাকে দেখে। জেমস নির্দোষ। এইটুকু বয়স থেকে ওকে চিনি। মাছি পর্যন্ত যে মারতে পারে না, সে করবে খুন? মিস্টার হোমস, শুধু এই বিশ্বাস নিয়ে আপনি তদন্ত শুরু করুন। নিশ্চয়ই করব। জেমস যে নির্দোষ তাও প্রমাণ করব। ওর জবানবন্দি পড়ে কি আপনার মনে হয়নি ও নির্দোষ? সেরকমই মনে হয়েছে। কি বলেছিলাম না? লেস্ট্রেডের দিকে ফিরে তাচ্ছিল্যে সুরে বললে মেয়েটা। লেস্ট্রেড কাঁধ ঝাঁকিয়ে বলল, মিস্টার হোমস একটু তাড়াতাড়ি সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছেন। কিন্তু হক কথা বলেছেন, জেমস নির্দোষ। বাবার সঙ্গে ঝগড়ার কারণটা কেন বলেননি জানেন? ওর মধ্যে আমিও আছি বলে। কীরকম? শুধুই হোমস, জেমসের বাবা চান আমার সঙ্গে জেমসের বিয়ে হোক, কিন্তু আমরা ছেলেবেলা থেকে ভাই বোনের মতো পরস্পরকে ভালোবেসে এসেছি। বাপ বেটায় প্রায় ঝগড়া হতো এই নিয়ে। তোমার বাবা কি বলতো? তার মত নেই। জেমসের বাবা ছাড়া কারোরই মত নেই। বলতে বলতে সুন্দর মুখখানা লাল হয়ে গেল মিস টার্নারের। কালকে তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব ভাবছি। ডাক্তার রাজি হবেন বলে মনে হয় না। কেন? গত কয়েকদিন ধরেই শরীর খুব খারাপ। তারপর এই ধাক্কায় একেবারে বিছানা নিয়েছেন। হাল ছেড়ে দিয়েছেন ডাক্তার। ভিক্টোরিয়ায় থাকার সময় থেকেই তো বন্ধুত্ব মিস্টার ম্যাকার্থির সঙ্গে। ভিক্টোরিয়ায়? খবরটা কাজে লাগবে। খনি কাজে ছিলেন? সোনার খনি, তাই না? টাকা রোজগার করেছেন সেইখানেই? হ্যাঁ। ধন্যবাদ, এই খবরটাও কাজে লাগবে। জেমসের সঙ্গে নিশ্চয়ই দেখা করতে যাবেন জেলখানায়। ওকে বলবেন আমি জানি ও নির্দোষ। বলবো, নিশ্চয়ই বলবো। আর বসবো না, চলি। বাবার অবস্থা ভালো নয়। বলতে বলতে বেগে বেরিয়ে গেল মিস টার্নার। একটু পরেই শুনলাম চাকার আওয়াজ মিলিয়ে যাচ্ছে দূরে। গম্ভীর গলায় লেস্ট্রেড বললেন, কাজটা ভালো করলেন না মিস্টার হোমস। মিথ্যে আশা দিলেন মেয়েটাকে। লেস্ট্রেড, জেমসকে খালাস করতে পারবো এই বিশ্বাস আমার আছে। জেলখানায় গিয়ে দেখা করার অনুমতি পাবো কি আমি? শুধু আপনি আর আমি পাবো। তাহলে চলো বেরিয়ে পড়া যাক। ট্রেন পাওয়া যাবে? পাবেন। ওয়াটসন, ঘন্টা 2-এর মধ্যে ফিরছি আমি। এই 2 ঘন্টা যেন কাটতে চাইল না আমার। ওদেরকে ট্রেনে তুলে দিয়ে একটু এইদিক ওদিক ঘুরে সরাইখানায় ফিরলাম। চটকদার উপন্যাস পড়বার চেষ্টা করলাম, কিন্তু মন চলে আসতে লাগলো খুনের রহস্যে। বিরক্ত হয়ে বই ফেলে ভাবতে বসলাম, হোমসের খাতিরে যদি ধরি ছেলেটা সত্যি বলছে, তাহলে সে বাবার কাছ থেকে চলে আসার সময় থেকে আরম্ভ করে বাবার চিৎকার শুনে ফিরে যাওয়া পর্যন্ত সময়ের মধ্যে ভয়ানক কিছু একটা ঘটেছিল। আবার বাবার কাছে পিছন ফিরে বসে থাকার সময় কেউ সেখানে এসে পেছন থেকে ধূসর জিনিসটা সরিয়ে নিয়ে গেছে। ভারী আশ্চর্য ব্যাপার। জিনিসটা কি? খুনির পোশাক? আমি নিজে ডাক্তার, কাজে আঘাতের ধরনটা অনুধাবন করতে গিয়ে দেখলাম চোট লেগেছে খুলির পেছনকার বাঁ দিকের হাড়ে। গুঁড়ে গেছে গুঁড়োভাবে অস্ত্রের আঘাতে। অথচ ছেলেটিকে দেখা গেছে বাপের মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া করতে। অবশ্য এই যুক্তির কোনো মানে নেই। বাপ পেছন ফিরতেই হয়তো হাতিয়ার চালিয়েছে জেমস। কিন্তু মরবার ঠিক আগে ইঁদুর নিয়ে বিড়বিড় করতে গেলেন কেন মিস্টার ম্যাকার্থি? এই সময় আচমকা আঘাতে কেউ তো আর আবল তাবল বকে না। কি বলতে চেয়েছিলেন ভদ্রলোক? হোমস একা ফিরল অনেক দেরিতে।
লেস্ট্রেড শহরে থেকে গেছে। আসন গ্রহণ করে বলল, অকুস্থলে পৌঁছানোর আগে বৃষ্টি আরম্ভ হয়ে গেলে মুশকিলে পড়ব। জেমসের সঙ্গে দেখা হলো জেলখানায়। কি মনে হলো? অন্ধকারে আলো দেখাতে পারল জেমস? একেবারেই না। প্রথমে মনে হয়েছিল খুনিকে আড়াল করার চেষ্টা করছে, পরে দেখলাম নিজেই ভ্যাবাচেকা খেয়ে গিয়েছে। খুব চৌকস নয় ছেলেটা, কিন্তু সুদর্শন, মনটা পরিষ্কার। মিস টার্নারের মতো মেয়েকে বিয়ে করতে যে চায় না, তার পছন্দর খুব একটা তারিফ করা যায় না। ওহে, ওর মধ্যেও একটা হৃদয় বিতারক ঘটনা রয়েছে। ছোকরা বোর্ডিং স্কুলে থাকার সময় ব্রিস্টলের একটা হোটেলের মেয়ের পাল্লায় পড়ে, তাকে রেজিস্ট্রি করে বিয়ে পর্যন্ত করে। বোকার বলে কাকে? কাউকে কথাটা বলাও যাচ্ছে না। এদিকে বদমেজাজি বাবার কাছে ধমক খেতে হচ্ছে মিস টার্নারকে বিয়ে করতে চাইছে না বলে। হাত পা ছুঁড়ে লেকের পাড়ে প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি। সত্যি কথাটা বললেই তো বাড়ি থেকে বের করে দেবে বাবা। গুমড়ে গুমড়ে তাই মরছে। 3 দিন ব্রিস্টলের স্ত্রীর সঙ্গে কাটিয়ে বাড়ি ফেরার পরেই খুন হয়ে গেল বাবা। কাগজে খবরটা পড়ল হোটেলের মেয়ে। জেমসের ফাঁসি হবে বুঝতে পেরে নিজে থেকেই কেটে পড়ল। চিঠি লিখে জানিয়েছে ওর আগের স্বামী বর্তমান, কাজেই জেমসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। বেশ তো, জেমস যদি খুন না করে থাকে তাহলে করলোটা কে? দুটো ব্যাপার নিয়ে তোমাকে ভাবতে বলবো। 1 নম্বর হলো, জেমসের বাবা জানতেন না ছেলে বাড়ি ফিরেছে, তা সত্ত্বেও তিনি কুকুরে ডেকেছিলেন। 2 নম্বর হলো, লেকের পাড়ে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সে আর যেই হোক তার ছেলে নয়, কারণ উনি জানতেন ছেলে তল্লাটেই নেই। আজ আর এ নিয়ে কোনো কথা নয়। সকালবেলা গাড়ি নিয়ে এলো লেস্ট্রেড। আকাশ নির্মেঘ, রাতেও বৃষ্টি হয়নি। গোলাবাড়ি আর হ্রদের দিকে রওনা হলাম আমরা। যেতে যেতে লেস্ট্রেড বললে, মিস্টার টার্নার আর বাঁচেন কিনা সন্দেহ। বয়স অনেক হয়েছে বুঝি? হোমস বললে, 60 বছর তো বটেই। শরীরের ওপর অনেক অত্যাচার করেছেন বিদেশে থাকার সময়ে। এমনিতেই কাহিল ছিলেন। বন্ধু ম্যাকার্থির মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন। বন্ধুর জন্য কম করেননি, গোলাবাড়ির ভাড়া পর্যন্ত নেন না। বটে, খবরটা শুভ। বিনা ভাড়ায় শুধু থাকতেই দেননি, আরও অনেক উপকার করেছেন ম্যাকার্থির। 5 জনে বলেছে। তাই নাকি? একটা ব্যাপারে কি তোমার খটকা লাগেনি লেস্ট্রেড? কি বলুন তো? এত উপকার করা সত্ত্বেও মেয়ের সঙ্গে মিস্টার ম্যাকার্থি ছেলের বিয়ে দিতে মিস্টার টার্নার রাজি নন, অথচ মিস্টার ম্যাকার্থি বিয়ের কথা সমানে বলে যাচ্ছেন, যেন খুবই স্বাভাবিক প্রস্তাব। মেয়েটি কিন্তু মিস্টার টার্নারের সব সম্পত্তি পাবে। কি আঁচ করতে পারলে? ঘটনার ঠেলায় অস্থির হয়ে পড়েছি। আজ করার হেফাজত আর পোহাতে পারবো না। তা ঠিক, ঘটনার ঠেলায় তুমি হিমশিম খাচ্ছ। গম্ভীর গলা হোমসের। চটে গেল লেস্ট্রেড। আপনি কিন্তু এখনও মরীচিকা দেখছেন, যা ভাবছেন তা নয়। কুয়াশার চাইতে তো ভালো, হেসে বললে হোমস। এই যে এসে গেছে গোলাবাড়ি। বেশ বড় গোলাবাড়ি, দোতলা, সদ্য শোকের ছাপ সর্বত্র। দরজায় ধাক্কা দিতেই ঝি বেরিয়ে এলো। হোমস তার কাছে 2 জোড়া জুতো চাইল। মারা যাওয়ার সময়ে মিস্টার ম্যাকার্থি যে বুট পরেছিলেন সেইটা, আর তার ছেলের 1 জোড়া বুট। জুতো এলো। ফিতে বার করে ঘুরিয়ে ফিরিয়ে 7-8 রকম মাপ নিল হোমস। তারপর রওনা হলাম লেকের দিকে, এবং পাল্টে গেল ওর চোখ মুখের চেহারা। বরাবর দেখেছি এই ধরনের সন্ধানী অভিযানে নামলেই ও যেন শিকারী কুকুরের মতো আত্মনিমগ্ন আর হন্যে হয়ে ওঠে। তখন কারো কথা কানে ঢোকে না, বেশি কথা বলতে গেলে খেঁকিয়ে ওঠে। ভুরু কুচকে ইস্পাত কঠিন চোখে মাটির দিকে তাকিয়ে 2 কাঁধ বাঁকিয়ে নাকের পাটা ফুলিয়ে হনহন করে হেঁটে যায় হেঁট মাথায়। এইভাবেই মাঠে নামল, গেল লেকের ধারের জঙ্গলে। জলা জায়গা, অসংখ্য পদচিহ্ন। হোমসের নজর সব দিকেই, কখনো জোরে যাচ্ছে, কখনো আস্তে। মাঠটাকেও চক্কর দিয়ে এলো একবার। রকম সকম দেখে অবজ্ঞার হাসি হাসছে লেস্ট্রেড। আমার কৌতূহল কিন্তু বেড়েই চলেছে। শার্লক হোমসকে আমি হাড়ে হাড়ে চিনি, অকারণে সে কিছু করে না। বসকম লেকটাকে একটা বড়সড় দিঘি বললেই চলে। একদিকে জায়গিরদার মিস্টার টার্নারের বাড়ি, আরেকদিকে মিস্টার ম্যাকার্থির গোলাবাড়ি। লেক ঘিরে আগাছা, ঘাস, জঙ্গল আর জলাজমি। এইখানে একটা ঘাস জমির ওপর পাওয়া গেছে মৃতদেহ। বেশ ভিজে জায়গা। হোমস শিকারী কুকুরের মতো আবার দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। অনেক কিছু দেখতে পাচ্ছে। ঘাস জমির উপর পায়ের দাগ বিস্তর।
হঠাৎ ফিরল লেস্ট্রেডের দিকে। এখানে কি করতে এসেছিলে? দেখছিলাম হাতিয়ারটা যদি পাওয়া যায়। খুব কাজ করেছ। পায়ের ছাপগুলোর 12টা বাজিয়ে বসে আছো। নিজের পায়ের ছাপেই সব জায়গায় ভরিয়ে তুলেছ। উফ, এর চাইতে একবার মশেলেও বুঝি এরকম হতো না। চিনতে পারছো এই জুতোর দাগটা? তোমার জুতো। আর এই যে বনরক্ষক মশাই দলবল নিয়ে কর্তব্য করে গেছেন, এখানে ডেড বডির চারধারে 6 থেকে 8 ফুট পর্যন্ত জায়গায় যত পায়ের ছাপ ছিল মারিয়ে দফা করে গেছেন। এই যে একজোড়া পায়ের ছাপ পাওয়া গেছে, একদম আলাদা দাগ দেখছি। বলতে বলতে ভিজে মাটিতে বসাতে বিছিয়ে উপর হয়ে শুয়ে পড়ল হোমস। আতশ কাজ বার করে মাটির ওপরকার বুট চিহ্ন দেখতে দেখতে যেন স্বগোক্তি করে বলল, এই হলো গিয়ে ছেলেটার জুতোর দাগ। 2বার যাতায়াত করেছে, তারপরে ট্রেনে দৌড়েছে বলেই গোড়ালির ছাপড়ায় ওঠেনি, চেটোর উপরেই ভর বেশি পড়েছে। তার মানে ছোকরা খাঁটি কথাই বলেছে। বাপের চিৎকার শুনে দৌড়ে এসেছিল, আর এখানে পায়চারি করছিলেন মিস্টার ম্যাকার্থি। পাশে বন্দুকের কুঁদোর দাগ। বাপ বেটায় কথা হচ্ছিল এখানে। আরে ওইটা আবার কি? বোটের মালিক একবার এলো, আবার গেল, আবার এসেছে দেখছি। ও হ্যাঁ, আলখাল্লাটা কুড়িয়ে নিতে এসেছিল, কিন্তু এলো কোত্থেকে? দেখা যাক। চেনা গন্ধ পেয়ে ব্লাডহাউন্ড যেভাবে নাক নামিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়োয়, হোমসও এবার সেইভাবে মাটি দেখতে দেখতে দৌড়তে লাগলো। পেছনে ছুটলাম আমরা। এসে পৌঁছালাম বনের ধারে। আরও কিছু দূর গেল হোমস। ফের শটান উপর হয়ে শুয়ে মাটি পরীক্ষা করলো আতশ কাজ দিয়ে। শুকনো পাতা টাতা সরিয়ে ধুলোর মতো খানিকটা বস্তু নিয়ে খামের মধ্যে ভরল। খুশিতে চোখ মুখ বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। আশপাশ আবার দেখলো আতশ কাচের মধ্যে দিয়ে এবড়ো খেবড়ো একটা পাথর নিয়েও তন্ময় হয়ে রইল অনেকক্ষণ। শ্যাওলার মধ্যে পড়েছিল পাথরটা। গেল বড় রাস্তা পর্যন্ত। ফিরে এসে সহজ গলায় বললে, ইন্টারেস্টিং মামলা। ডানহাতি বাড়িটা নিশ্চয়ই মিস্টার টার্নারের। তোমরা এগো, আমি আসছি মিস্টার টার্নারের বাড়ির সরকারের সঙ্গে দেখা করে। একটা চিঠি লিখে আসতে হবে। মিনিট 10 পরে হোমস এলো। গাড়ি ছুটল শহরের দিকে। হোমসের হাতে শ্যাওলায় পড়ে থাকা সেই পাথরটা দেখলাম। লেস্ট্রেডের হাতে তুলে দিয়ে বললে, এই নাও হত্যার হাতিয়ার। কি করে বুঝলে যে এটা দিয়ে খুন করা হয়েছিল? গায়ে তো কোনো দাগ দেখছি না। না, দাগ নেই, কিন্তু এটা যেখানে পড়েছিল তার তলায় ঘাস ছিল। কোত্থেকে তুলে এনে ফেলা হয়েছে তাই দেখতে পাওনি। যে ধরনের চোর দেখা গেছে খুলিতে, এই পাথর দিয়ে তা সম্ভব। খুনটা করেছে কে? সে মাথায় বেশ ঢ্যাঙা, ল্যাটা, ডান পা টেনে চলে, পুরুষ হলে শিকারের বুট পরে, গায়ে ধূসর আলখাল্লা আছে, নলে ভারতীয় চুরুট লাগিয়ে খায়, পকেটে ভোঁতা পেন্সিল কাটা ছুরি রাখে। এতেই হবে তোমার। হেসে ফেলল লেস্ট্রেড। আদালতে গ্রাহ্য হবে না যা বললেন। কল্পনা দিয়ে কারবার করলে চলে না আমাদের। আস্তে আস্তে হোমস বললে, তাহলে তুমি তোমার পদ্ধতিতে কাজ চালাও, আমি চালাই আমার পদ্ধতিতে। সন্ধ্যের ট্রেনে লন্ডন ফিরব ভাবছি। সে কি, তদন্ত শেষ না করেই যাবেন? আরে না, শেষ করেই যাব। সমস্যার সমাধান? সে তো হয়ে গেছে। খুনিকে? যার বর্ণনা দিলাম। তার নাম? খুঁজলে পেয়ে যাবে। খুব একটা লোকজন এ তল্লাটে নেই। দূর মশাই, খোড়া ল্যাটার সন্ধানে টোটো করলে হেসে কুটিপাটি হবে স্কটল্যান্ড ইয়ার্ড। হোম শুধু বলল, সূত্র দিয়ে দিলাম, আমার কর্তব্য শেষ হলো। এসে গেছে তোমার আস্থানা। নেমে গেল লেস্ট্রেড। আমরা ফিরলাম সরাইখানায়। খেতে বসে বিশেষ কথা বলল না হোমস। মুখ দেখে বুঝলাম দোটানায় পড়েছে। খাওয়া শেষ হলো। চুরুট ধরিয়ে হোমস বললে, ওয়াটসন, এ মামলায় দুটো অত্যন্ত আশ্চর্য ব্যাপার শুনে নিশ্চয় তোমার খটকা লেগেছে। এক হলো কুডাক, 2 মরবার সময় ইঁদুর শব্দটা বলা। কুডাকটা অস্ট্রেলিয়ায় চালু আছে। সেখানে একজন আরেকজনকে এইভাবে ডাকে। মিস্টার ম্যাকার্থি যাকে ডেকেছিল সেও তাহলে অস্ট্রেলিয়ায় থাকত। সেখানেই দুজনের পরিচয়। দেখাও করতে গিয়েছিলেন তার সঙ্গে। ছেলেকে ডাকেননি। ইঁদুর করে মারা গেলেন কেন? পকেট থেকে একটা কাগজ বার করে টেবিলে বিছিয়ে ধরল হোমস। বলল, এই হলো ভিক্টোরিয়া কলোনির ম্যাপ। ব্রিস্টলে কাল চিঠি লিখে আনিয়েছি। ম্যাপের এক জায়গায় হাত চাপা দিয়ে কি আছে পড়ো তো। ARAT।
হাত তুলে বলল, এবার? BALLARAT। এই নামটাই মরবার আগে বলেছিলেন মিস্টার ম্যাকার্থি। ছেলে শুনতে পায় শেষটুকু। নামটা নিশ্চয়ই খুনির। অদ্ভুত ব্যাপার তো। 3 নম্বর অদ্ভুত ব্যাপার হলো সেই ধূসর জিনিসটা, যা একটা আলখাল্লা। তাহলে বেলারাট নামে এই অস্ট্রেলিয়াবাসী গায়ে ধূসর আলখাল্লা চাপিয়ে ডাঙস মারার মতো পাথর হাঁকিয়ে খুন করে গেছে মিস্টার ম্যাকার্থিকে। পরিষ্কার? নিশ্চয়ই। এই অঞ্চল তার নখদর্পণেও বটে, কেননা লেকে পৌঁছানোর দুটোই কেবল রাস্তা, একটা গোলাবাড়ি থেকে আর একটা মিস্টার টার্নারের বাড়ি থেকে। ঠিক ঠিক। জমি পরীক্ষা করে খুনির দেহের যে বর্ণনা মাথামোটা লেস্ট্রেটকে শোনালাম, তুমিও তা শুনেছ। শুনেছি ঠিকই, কিন্তু কিভাবে অত খবর জানলে বুঝিনি। কতখানি লম্বা সেটা না হয় দুটো পায়ের ছাপের মধ্যে ফাঁকটা দেখে আন্দাজ করলে, জুতোর চেহারাও ছাপ দেখে বলা যায়, কিন্তু এক পা খোঁড়া জানলে কি করে? ডান পা সবসময় আলতোভাবে জমি ছুঁয়ে গেছে, চাপ পড়েনি, পা টেনে চলে বলেই অমন হয়েছে। কি করে বললে সে ল্যাটা? খুলির পেছনের হাড় কীভাবে গুড়িয়েছিল তুমি জানো। চোট লেগেছিল বাঁ দিক ঘেঁষে, অর্থাৎ বাঁ হাতে পাথর মেরেছে খুনি। বাপ বেটায় ঝগড়ার সময় গাছের আড়ালে লুকিয়ে চুরুট খেয়েছে আর ছাই ঝেড়েছে। 140 রকম তামাকের ছাই নিয়ে একটা প্রবন্ধ এককালে লিখেছিলাম। তাই ছাই দেখেই বুঝলাম ইন্ডিয়ান সিগার। কিছু দূরে পেলাম চুরুটের গোড়া, ফেলে দেওয়া হয়েছে। নলে লাগিয়ে খাওয়া হয়েছে বুঝলি কি করে? গোড়াটায় দাঁতের কামড় নেই, নিশ্চয় নলে লাগানো হয়েছিল। যে ছুরি দিয়ে কাটা হয়েছে সেটা ভোঁতা, কেননা কাটাটা অসমান। বুঝেছি তুমি কার কথা বলছো। খুনি হলেন। ঠিক এই সময়ে দরজা খুলে গেল। হোটেলের চাকর একজন আগন্তুককে ঘরে ঢুকিয়ে দিয়ে বললেন, মিস্টার জন টার্নার। ভদ্রলোকের চেহারা দেখবার মতো, বার্ধক্যের ভারে কাঁধ ঝুলে পড়েছে, পা টেনে টেনে হাঁটছেন। বলিরেখা আঁকা রুক্ষ মুখটি কিন্তু দুর্জয় মনোবলের প্রতিছবি। দাড়িতে জট, কার্নিশের মতো জটিল ভুরু, খানদানি শক্তিমান চেহারা, কিন্তু মুখে যেন রক্ত নেই। ঠোঁটার নাকের খাঁজ নীল হয়ে এসেছে, নিশ্চয়ই ছিনে যোগ রোগের খপ্পরে পড়েছেন দীর্ঘদিন। প্রশান্ত কণ্ঠে হোমস বললে, চিঠি পেয়েছেন তাহলে? বসুন। আপনি লিখেছেন কেলেঙ্কারি যদি না চাই তাহলে আপনার সঙ্গে যেন দেখা করি। নিজে আপনার কাছে যাইনি ওই কারণেই। বলুন কেন ডেকেছেন। কথাটা জিজ্ঞেস করলেন বটে, কিন্তু ক্লান্ত আর হতাশ চোখ দেখে মনে হলো জবাবটা তিনি জানেন। চোখে চেয়ে হোমস বললে, ম্যাকার্থি ঘটিত ব্যাপার আমি জানি। 2 করতলে মুখ লুকিয়ে গুঙিয়ে উঠলেন বৃদ্ধ টার্নার। বললেন জড়িত স্বরে, কিন্তু জেমসের সর্বনাশ আমি হতে দেব না। যদি দেখি বিনা পাপে তার শাস্তি হচ্ছে, ঠিক করেই রেখেছি সব কবুল করব। শুনে খুশি হলাম। এতদিন কবুল করিনি মেয়েটার কথা ভেবে। বুক ভেঙে যাবে আমার গ্রেপ্তার হওয়ার কথা শুনলে। কিন্তু অতদূর জল গড়ালে তো। তার মানে? দেখুন মশাই, আমি সরকারের নুন খাই না। এ কেসে নাক গলিয়েছে স্রেফ আপনার মেয়ের পীড়াপিড়িতে। আপনার মেয়ে যা চায় আমিও তাই চাই, জেমসের গায়ে যেন আঁচ না লাগে। মিস্টার হোমস, বহুমূত্র রোগে আমি শেষ হয়ে এসেছি। বড় জোর আর মাসখানেক আমার আয়ু। মৃত্যুটা বাড়িতেই হোক, এই আমি চাই, জেলে যেন না হয়। কলম আর কাগজ নিয়ে হোমস বললে, আপনি বলুন কি করেছিলেন, আমি লিখে নিচ্ছি। সাক্ষী ওয়াটসন। জেমসকে যদি কোনো মতে আর বাঁচানো না যায়, শুধু তখনই প্রকাশ করব এই স্বীকারোক্তি। শুধু দেখবেন অ্যালিস যেন এই ঘটনা শুনে কষ্ট না পায়। অবশ্য মামলা শেষ হওয়ার আগে আমি শেষ হয়ে যাব। এই ম্যাকার্থি শয়তানটাকে আপনারা কেউই চেনেন না। গত 20 বছর ধরে সে আমার জীবন বিষিয়ে তুলেছিল। 60 দশকের গোড়ার দিকে আমরা ডাকাতি করতাম। রক্ত তখন গরম। অসৎ সংসর্গে মিশে 6 জনের দল গড়লাম। চলন্ত গাড়ি থামিয়ে লুটতরাজ করেছি। আড়াল থেকে বেরিয়ে এসে ছিনতাই করেছি। বেলারাটের পাষণ্ড জ্যাকের নাম শুনলে শিউরে উঠত ওখানকার মানুষ। একদিন একটা সোনা ভর্তি গাড়ি লুট করলাম। 6 জন পাহারাদারের 4 জনকে আমরা খতম করলাম। ওরা খতম করলো আমাদের 3 জনকে। ড্রাইভারের কপালে পিস্তল ঠেকিয়ে গাড়ি দাঁড় করালাম। সে কিন্তু আমাকে খুঁটিয়ে দেখে নিয়েছিল। উচিত ছিল মাথাটা তখনই উড়িয়ে দেওয়া। এই লোকটাই হলো ম্যাকার্থি।
অত সোনা পেয়ে ভাগ বাটোয়ারা করে নিয়ে দল ভেঙে দিলাম। আর কুকাজ নয়, এবার সৎ কাজে পুরনো পাপের প্রায়শ্চিত্ত করব। এই মনস্থ করে দেশে ফিরলাম, জমি জায়গা কিনলাম, বিয়ে করলাম, মেয়ে হলো। স্ত্রীর মৃত্যুর পর এই মেয়েই আমাকে সৎপথে টেনে রেখেছে, ছন্নছাড়া হতে দেয়নি। এই সময়ে একদিন শহরে দেখা হয়ে গেল ম্যাকার্থির সঙ্গে। অবস্থা রাস্তার কুত্তার মতো। ভয় দেখিয়ে সে আমার সবচেয়ে ভালো জমি বিনা ভাড়ায় ভোগ করতে লাগলো। টাকা পয়সা যখন তখন চেয়ে নিত, নইলে পুলিশকে খবর দেবে, এই হুমকি দিয়ে চলল সমানে। জীবন দুর্বিষহ হয়ে উঠল। অ্যালিস বড় হওয়ার পর তার নিগ্রহের মাত্রা ছাড়িয়ে গেল। অ্যালিস পাছে আমার অতীতের দুষ্কর্ম জেনে ফেলে, এই ভয় আমি সিটিয়ে থাকি দেখে একদিন চেয়ে বসলো অ্যালিসকেই। কিন্তু এইবার আমি বেঁকে বসলাম। ওর নোংরা রক্ত আমার রক্তের সঙ্গে মিশবে এ কখনোই হতে পারে না। তাছাড়া ওর উদ্দেশ্য আমার সর্বস্ব গ্রাস করা। আমার আয়ু যে ফুরিয়ে এসেছে সে খবরও জানত। জেমস ছোকরার ওপরও আমার কিন্তু বৃতৃষ্ণা নেই, কিন্তু হাজার হলেও শয়তান ম্যাকার্থির ছেলে সে। ঠিক করলাম বোঝাপড়া করা যাক। হ্রদের পাড়ে দেখা করার ব্যবস্থা হলো। গিয়ে দেখি ছেলের সঙ্গে তর্ক হচ্ছে ম্যাকার্থির। আড়ালে দাঁড়িয়ে চুরুট খেতে লাগলাম। শুনলাম ছেলেকে বোঝাচ্ছে আমার মেয়েকে বিয়ে করার জন্যে। এমনভাবে খেপাচ্ছে জেমসকে যেন আমার মেয়ে একটা বাজারের মেয়ে। শুনতে শুনতে অন্তরাত্মা পর্যন্ত বিষিয়ে উঠল। মাথার মধ্যে আগুন জ্বলে উঠল। আমার দিন তো ফুরিয়ে এসেছে, কিন্তু শয়তান বেঁচে থাকলে যে আমার জীবনে সুখ শান্তি কিছুই থাকবে না। ভাবতে গিয়ে মাথায় রক্ত চড়ে গেল। ঠিক করলাম আর না, ওকে খতমই করব। তাই ওকে খুন করলাম মাথায় পাথর মেরে। মরণ চিৎকার শুনে জেমস এসে পড়বার আগেই পালিয়ে গেলাম। কিন্তু আবার ফিরে আসতে হলো ফেলে যাওয়া আলখাল্লাটা নিয়ে যাওয়ার জন্যে। হোম সব লিখে নিল, ম্যাকার থেকে দিয়ে সই করিয়ে নিল। তারপর বললে, আপনার বিচারের আয়োজন হচ্ছে ওপরকার বড় আদালতে। এই আদালতে তাই এই স্বীকারোক্তি আমি পেশ করব না। কিন্তু যদি দেখি বিনা দোষে সাজা পেতে যাচ্ছে জেমস, তাহলে তাকে বাঁচানোর শেষ উপায় হিসেবে এই স্বীকারোক্তি আমি কাজে লাগাবো। ততদিনের লেখা আমার কাছেই থাকবে, আপনার মৃত্যুর পরেও থাকবে, কেউ জানবে না। আহ, বাঁচালেন, এবার আমি শান্তিতে মরতে পারবো। বলে পা টেনে টেনে স্খলিত চরণে নিষ্ক্রান্ত হলেন বিশালদেহী বৃদ্ধ টার্নার। আদালতে স্বীকারোক্তি পেশ করার আর দরকার হয়নি। অন্যান্য প্রমাণের জোরে জেমসকে খালাস করে আনে হোমস। মিস্টার টার্নার এখন পরলোকে। আশা করি তার মেয়েকে নিয়ে সুখে ঘরকন্যা করছে জেমস। আজও জানে না ওরা কি কুটিল ছায়ায় একদিন অন্ধকার হয়ে এসেছিল তাদের জীবন। গল্পতরু চ্যানেলে আপনারা এতক্ষণ শুনছিলেন স্যার আর্থার ক্যানন ডয়েলের শার্লক হোমস সমগ্র থেকে দ্য বসকম ভ্যালি মিস্ট্রি গল্পটি। শার্লক হোমসের এই রহস্য গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর একটি বিষয় আমি সবাইকে জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে বিশেষ করে আমি আসলে অনুবাদ করা বই পড়তে চাই না। আমি ব্যক্তিগতভাবে অনুবাদ বই পড়তে পছন্দ করি না, কারণ অনুবাদ যেভাবে করা হয়, যেই ভাব প্রকাশ করা হয়, সেটা আমার কাছে মনে হয় না যে সঠিক ওয়েতে সঠিকভাবে অনুবাদটা হয়। ভাষার জটিলতা বেশি থাকে, গল্পটা তেমন মজা লাগে না। যার কারণে আমি আসলে অনুবাদ বইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। এ কারণে আমি অনুবাদ একটু কম পড়ি। তারপরেও আপনাদের অনুরোধে গল্পগুলো পড়তে চেষ্টা করি। এই হলো বিষয় আর কি। যা হোক, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।